আসিম মনির বলছে যে ভারত পাকিস্তান যুদ্ধ থামাইছে, ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। ইরানের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এত লাফালাফি ঝাপাঝাপি, এটা তো ইরান যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু করছে। হ্যাঁ, ট্রাম্প বলতেছে যে আমি যুদ্ধে যোগ দেবো, আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে 2 সপ্তাহ সময় নিলাম। ইসরায়েল যে ইরানের সাথে যুদ্ধ করতেছে, এর ফাঁকেও কিন্তু গাজাতে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে যথারীতি রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। যুদ্ধে যত দিন যাচ্ছে বিভিন্ন ভিন্ন ডাইমেনশন দেখা যাচ্ছে, এক একটা দেশের এক এক ধরনের ভূমিকা, তারপরে এক একটা যে কোনো নাটকেরই তো এটা একটা বৈশিষ্ট্য হবে, চরিত্র মানে নাটকটা দেখতে বৈশা শুরুতেই যদি বুঝা যান যে এরপরে কি হচ্ছে, লাস্টে কি হবে, তাহলে তো আকর্ষণ থাকবে না। সুতরাং এই সমস্ত নাটক যারা লেখে, আমেরিকা এরা যারা লেখে আর কি, তারা এইগুলি আসলে মানে প্রত্যেকটা পরতে একটা উত্তেজনা থাকে, এরপরে কি হতে যাচ্ছে, বিষয়টা হচ্ছে ওইরকম আর কি। আচ্ছা, আপনাকে আলোচনায় দেওয়ার আগে আমি জাস্ট খালি একটু দর্শকদের বলে রাখি, আজকে সকালে ইরানে ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের প্লেন থেকে, এবং আপনার ড্রোন অ্যাটাক, ক্ষেপণাস্ত্র এখানে হামলা করেছে, এবং বলতেছে যে এই ঘটনায় IDF এর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি, তবে হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। যেটা ভয় করছিল সবাই যে পারমাণবিক কেন্দ্রগুলোতে মারলে যে রেডিয়েশনটা ছড়িয়ে পড়ে, এটা যায়নি। না, পারমাণবিক যে সমৃদ্ধকরণ কর্মসূচিটা, এটা তো আমি জানি যে এটা তো অভ্যন্তরে কিছু স্থাপনা তো উপরে থাকে, যেগুলি ঠিক মানে সরাসরি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির যে কোর এলাকা, মানে যখন একটা এটা বিষয়টা কিরকম যে একটা পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি, এটার তো কিছু পার্ট আছে, তাই না? কিন্তু যেখানে পরমাণুগুলি সঞ্চিত রাখা হয়েছে সেটা মাটির অনেক গভীর। একটা বিষয় দিয়ে আপনি শুরু করলেন, এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। ইরানে কিন্তু বহু ভূমিকম্প হয়, আমরা দেখেছি ম্যাসাকার ভূমিকম্প, তাদের বড় বড় ভূমিকম্প হয়। কিন্তু গতকাল রাতে যেটা হয়েছে, এটা অন্যান্য ভূমিকম্প হচ্ছে একদম ভিন্ন এই অর্থে যে ভিন্ন, যে এলাকাটা ভূমিকম্প হয়েছে ওই এলাকাটা মনে করেন ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে তৈরি হয়, প্লাস হচ্ছে তাদের সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্স যেখানে অবস্থিত, সেখানে একটা ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল 5.1 রিক্টার স্কেলে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ইরান সম্ভবত কোনো কিছু ঘটাইছে, ঘটানোর কারণে এই ভূমিকম্পটার সৃষ্টি। এটা আপনি না, এটা জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এটা যারা ওই যে ভূমিকম্পের ধরনগুলি বিবেচনা করে, এটার রিক্টার স্কেলে যে মাত্রাটা মাপা হয়, এটা তো হলো যে কম্পনটা কতটুকু হয়েছে, কম্পনের মানে গভীরতাটা কতটুকু ছিল কম্পনের ইয়েটা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই কম্পনটা তো যেমন অনেক কারণেই কম্পন হইতে পারে, এই বিল্ডিংটা কেঁপে উঠতে পারে ভূমিকম্পের কারণে, অনেক সময় খুব প্রচণ্ড শব্দের কোনো জেট গেলে সেই কারণেও কিন্তু এটা বিল্ডিংটা কেঁপে উঠতে পারে। এটা কোন কারণে কাঁপছে এইটা একটু সময় লাগবে। যারা বলতেছে যে এখানে একটা মনে হয় সম্ভবত যেই জিনিসটা নিয়ে টেনশন দেখা দিচ্ছে ইসরায়েলের শিবিরে, সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু তার হাতে থাকা সমস্ত রকমের যে টেকনোলজি অস্ত্রের, এটা কিন্তু জানা জানে, আমি সবসময় যে জিনিসটা বলি একই জিনিস, কিন্তু ইরান কিন্তু যেটা সবাই চিন্তা করতেছে, এখনো পর্যন্ত তাদের অনেক অস্ত্র বা তাদের অনেক যে ব্যালিস্টিক মিসাইল, তাদের নতুন কিছু জিনিস আছে যেগুলি তারা তৈরি করে রাখছে। যেমন এখানে কিছু নাম আছে, সানজার, কাইয়াম-4, হেজরা নামের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, এগুলি কিন্তু এখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। তো এখন মনে করেন যে এই যে ইরানের সেমনান প্রদেশে হঠাৎ করে ভূমিকম্প হয়েছে এবং একটা নির্দিষ্ট এলাকায়, সত্যিকার অর্থে কোনো রকম নতুন বিস্ফোরক, বোমার যে পরীক্ষা নিরীক্ষা, এটা যদি হয়ে থাকে তাহলে সেটার কম্পনটা একটু অন্যরকম হবে, সেটা হয়তো এতটা ব্যাপক হবে না। তাহলে মানে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো এখন সেই তরঙ্গ বিশ্লেষণে ব্যস্ত।
না, ওই যারা ভূমিকম্প বিশ্লেষণ করে তারা করবে। এবং এটা যেটা বলতেছেন যে একটা যুদ্ধের মধ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তো অবশ্যই আগ্রহ তৈরি হয় যে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলি। আর এখানে আমাদের ইসরায়েলের যে ইরান ইসরায়েলের যে যুদ্ধের যে পরিস্থিতিটা যেটা দাঁড়াইছে এটার ভিতরে আমি যেটা বলতেছিলাম যে কোনো নাটকের মধ্যে আসলে নতুন নতুন এলিমেন্ট যদি প্রতিদিন যুক্ত না হয় তাহলে জিনিসগুলি আসলে জমে না। বিষয়টা হচ্ছে এরকম, যেমন চীন গোপনে অস্ত্র দিছে, চীন পাকিস্তানকে অস্ত্র দিছে, এদিকে মনে করেন যে এই জিনিসগুলি কি ইরান ইসরায়েল যুদ্ধের সাথে কোনো রকম যুক্ত কিনা, রাশিয়ার ভূমিকাটা কি হবে। রাশিয়া দেখা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্টকে ডাইকে নিয়ে পুতিন দেখা যাচ্ছে যে বানায়া খাওয়াচ্ছে। ওইদিকে অদ্ভুতভাবে ইসরায়েল বলতেছে যে আমরা ইরানকে পরমাণু কর্মসূচি ধ্বংস করার পরে পাকিস্তানকে ধরবো। ট্রাম্প হচ্ছে মানে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু, ট্রাম্প হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানকে মানে ফিল্ড মার্শাল আসিম মুনিরের রীতিমতো মানে ওইখানে হোয়াইট হাউসে ডাকছে, সেইখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকে নাই, ডাকছে সেনাপ্রধানকে। এটা মনে হয় জীবনে প্রথমবারের মতো কোনো একটা সেনাপ্রধানকে ডাকছে। এবং ট্রাম্প বলতেছে যে আমি সম্মানিত বোধ করছি আসিম মুনিরকে মানে আপ্যায়িত করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আসিম মুনির বলছে যে ভারত পাকিস্তান যুদ্ধ থামাইছে, ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। এখন কোথার থেকে যে কি হচ্ছে মানে এগুলি দর্শক বোঝাটা খুবই মুশকিল। আমাদের পক্ষে মনে হয় যে এত কিছু ব্যাখ্যা করাও সম্ভব না, তবে আমরা খেয়াল রাখতেছি যে নাটকগুলি কোন জায়গায় চলে যায়, কোন জায়গায় যায়। আপনি খেয়াল করেন একটা জিনিস দেখেন, একটা হিসাব দিয়ে আজকে শেষ করি, আমরা বেশি দীর্ঘায়িত করি না। সেটা হচ্ছে যে যেটা একটা হিসাবে জানা গেছে যে ইসরায়েলের প্রতিদিন $200 মিলিয়ন খরচ হচ্ছে, যুদ্ধ খরচ হচ্ছে। এটা একটা রাফলি হিসাব, এর চেয়ে বেশি হওয়ার কথা। অনেক বিষয় এখন হয়তো যুক্ত করা হয় নাই। এখন ট্রাম্প বলতেছে যে আমি যুদ্ধে যোগ দেবো, আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে 2 সপ্তাহ সময় নিলাম। আচ্ছা এইটার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ, এই যে বলতেছে যে 2 সপ্তাহ, তো এখন ঘটনা হচ্ছে কি 2 সপ্তাহ মানে কি 14 দিন। আপনি দেখেন প্রায় $3 বিলিয়ন মানে খরচ ছিল, মানে 14 দিনে মানে 2800 মিলিয়ন মানে প্রায় $3 বিলিয়ন। $3 বিলিয়ন ইসরায়েল যতই ধনী হোক যা কিছুই হোক এইটা একটা বিশাল ব্যাপার না। এই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এত লাফালাফি ঝাপাঝাপি, এটা তো ইরান যুক্তরাষ্ট্রের হাত ধরে শুরু করছে। হ্যাঁ, যখন ছিলেন রেজা শাহ পাহলভি ছিলেন, আমরা তো অনেকবার বলছি না যে 1967। হ্যাঁ ওই সময় তো। এখন ঘটনা হচ্ছে কি আপনার একটা বিষয় হলো, এক সময় আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, তখন বিশাল মহরম। এখন ঘটনা হয়েছে আমি আপনার এই বুদ্ধি দিছিলাম যে এইভাবে এইভাবে করো। আচ্ছা, এখন যখন মানে এখানে ভোল পাল্টায় গেছে, বিপ্লব হয়ে গেছে 1979 সালে, এখন আমেরিকা তো খুব ভালো মতোই জানে যে আমরা বুদ্ধিটা কি দিছিলাম। তো ওই সময় ইসরায়েল পাশেই ছিল। তো সুতরাং তারা জানে তাদের টেনশনের জায়গাটা ওই কারণেই আর কি, তাদের এই টেনশনের জায়গাটা। তো দর্শক, আমরা ইরানকে আসলে যতটা দুর্বল ভাবা হয়েছিল অতটা দুর্বল না, সমানে প্রতিক্রিয়া চলতেছে। ইরানেও হামলা চালাচ্ছে ইসরায়েলিরা, তবে অনেকেই শঙ্কা করতেছেন যে ইসরায়েল হামলাটা কতদিন চালায় রাখতে পারবে। যে ট্রাম্প যে 2 সপ্তাহের যে একটা বাণী দিয়ে ছেড়ে দিছে, এটা আসলে কার পক্ষে গেছে আমি বুঝতে পারতেছি না। অনেকে বলতেছে এটা ইরানের পক্ষেই গেছে, কারণ ইসরায়েলের পক্ষে মনে হয় 2 সপ্তাহ ধরে এরকম বিশাল ব্যয়বহুল আক্রমণ অনবরত চালায়া যাওয়াটা খুবই কঠিন হয়ে যেতে পারে, অনেকে অসম্ভব বলতেছে। আর ইসরায়েলের অস্ত্র ভান্ডার নিয়েও সমস্যা ফুরিয়ে আসতেছে, এরকম কথা। আসলে 2 সপ্তাহের স্টক সম্ভবত নাই এবং অস্ত্র পাওয়ার সম্ভাবনা নাই। ইরানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। চীন এবং রাশিয়া তাকে অস্ত্র যোগান দেবে, এটা মোটামুটি তুরস্ক অলরেডি দিচ্ছে, তুরস্ক এটাই জিনিসটা করবে। পাকিস্তানকে তো খেপায় দিচ্ছে ইসরায়েল, সুতরাং পাকিস্তান থেকেও অস্ত্র ভান্ডার এগুলি চলবে, ব্যালিস্টিক মিসাইল টিসাইল এগুলি। মানে ইরানের সমস্যাটা এখানে নাই, প্রবল হয়ে সমস্যা দেখা দিচ্ছে ইসরায়েল। এবং এখানে আরেকটা দুঃখজনক কথাও বলে নেই, সেটা হচ্ছে কি ইসরায়েল যে ইরানের সাথে যুদ্ধ করতেছে এর ফাঁকেও কিন্তু গাজাতে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। এবং আরেকটা নতুন সংবাদ
সংবাদ আপনাদেরকে, আপনারাও জানেন, সেটা হলো যে গতকাল কাজল হায়দার বলতেছিলেন যে মুসলিম বিশ্ব চুপ করে আছে। তো চুপ করে নাই, ইরাকে সিরিয়াতে ইরানের পক্ষে মানুষ সরব হয়ে উঠছে, মানুষ সমর্থন জানাইছে। আর সর্বশেষ খবর হচ্ছে যে ওয়াশিংটনে প্রচণ্ড বিক্ষোভ, ইসরায়েলকে সমর্থন করতেছে। কেন? ট্রাম্প এটা নিয়ে আমেরিকার মধ্যে রাস্তায় নেমে গেছে এবং ক্ষোভটা তীব্র আকার ধারণ করছে। স্বাভাবিক যে শুধুমাত্র সমালোচনা করে ছেড়ে দিচ্ছে বিষয়টা তা না, এটা তীব্র আকারের দিকে যাচ্ছে ট্রাম্পের এই মুভমেন্টটা। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করি। যুদ্ধ সম্ভবত নাটকের পরতে পরতে নতুন নতুন উত্তেজনা থাকবে, আমরা সেগুলো নিয়ে আবারও কথা বলবো। আপনাদের মতামত জানাবেন, আপনাদের ভাবনাগুলি জানাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।